স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টিতে। অন্যদৃষ্টি যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন এটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান। সমসাময়িক বিষয় বলতে এখন আসলে তেমন উল্লেখযোগ্য কোনো বিষয় নেই। আমরা গত প্রায় কিছুদিন ধরে মোদির সফর নিয়ে আলাপ করছিলাম। এর মধ্যে বিএনপির কিছু বিশ্লেষণ আলোচনায় ছিল। তার মধ্যে এসে নতুন করে যুক্ত হয়েছে সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার, সেটিও গত কদিন ধরে আলোচনায় চলছে। সব মিলিয়ে আমরা আসলে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশে জনাব রাশেক রহমান, তিনি সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। আছেন আপনাদের পরিচিত মুখ জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের। একটু পিছন দিকেই যাই, জুনায়েদ সাকি আপনাকে দিয়েই। অনেকগুলো চুক্তি হয়েছে, চুক্তিগুলো কি হয়েছে এ নিয়ে একটু প্রশ্ন আছে। এবং এই যে মোদির সফরের সময় প্রায় 22টি চুক্তি, সমঝোতা স্মারক, বিভিন্ন রকমের প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো নিয়ে আপনাদের কিছু আপত্তিও আছে, বিশেষ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ অন্যান্য নিয়ে। আপনারা কি আসলে জানেন কি কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আমরা এই জায়গায় মানে আমরা আমাদের প্রশ্নটা তুলেছিলাম যে কি ধরনের চুক্তি হচ্ছে, সমঝোতা হচ্ছে, কিংবা মানে অন্যান্য ধরনের সহযোগিতার বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেগুলো আমাদের জনগণের মধ্যে আলোচনা দরকার এবং জনগণের বিভিন্ন স্তরে আলোচনা হবে এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে নানান ধরনের মতামতের ভিত্তিতে একটা আমাদের জাতীয় স্বার্থটার একটা আকার দাঁড়াবে। জাতীয় স্বার্থ প্রণয়নে সরকার ভূমিকা পালন করবে, এটা আকাঙ্ক্ষিত, কিংবা এটাই হয়তো নিয়মের মধ্যে পড়ে। কিন্তু একটা দেশ যখন আরেকটা দেশের সাথে, একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা বহুপাক্ষিক সম্পর্কে যায়, তখন ওই দেশের সকলের মতামতটা তার সাথে যুক্ত করার দরকার আছে। তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা সংবাদ সম্মেলন করে আমাদের দলের পক্ষ থেকে, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছিলাম যে কি ধরনের চুক্তি হচ্ছে, সকল চুক্তি সমঝোতা এগুলোকে জনগণের আলোচনার জন্য তোলা হোক। এই দাবিগুলো কিন্তু আমরা বহুদিন আগে থেকে করে এসেছি, কিন্তু আমরা সবসময় দেখেছি যে এই ধরনের আলোচনাটা আমরা মানে দেখতে পাই না আর কি। এবারেও সেই ঘটনাই ঘটেছে। আমরা শুনেছি যে 22টি বিষয়ে চুক্তি, সমঝোতা এবং বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচিত হয়েছে এবং অগ্রগতি হয়েছে, কিন্তু সেগুলো কি কি ক্ষেত্রে ঘটেছে সবগুলো আমরা জানি না। যেগুলো সংবাদপত্রে এসছে, বিভিন্ন মিডিয়া আলোচিত হয়েছে, কিংবা কিছু ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো আমরা কিছুটা জানতে পেরেছি। তো আমরা প্রথমে যে জায়গাটা আমি বলতে চাই যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের ক্ষেত্রে যেমন অনেক দেশেরই রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসেন, বাংলাদেশের সরকার প্রধানরা বাংলাদেশে আসেন, রাষ্ট্রপ্রধানরাও আসেন, বাংলাদেশের সরকার প্রধানও বিভিন্ন দেশে যান। কিন্তু ভারত বাংলাদেশের আলোচনা আসলেই এটার মাত্রাটা অনেক বড় পরিসরে চলে আসে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ভূমিকা কি হবে, বিভিন্ন দলগুলো কিভাবে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, অ্যালাইনমেন্টগুলো কি হচ্ছে, এই সব কিছু হয়ে পড়ে। এবার একটা প্রতিযোগিতা লেগেছিল যে কত বেশি। এই বিষয়টা নিয়ে আমি শুরুতেই কথা বলে নিতে যাচ্ছি যে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের প্রথমত একটা ঐতিহাসিক বন্ধন আছে, আমরা একই সাধারণ ইতিহাসের অন্তর্গত। দ্বিতীয়ত 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের একটা এই রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ভারতের জনগণের একটা বিপুল সহযোগিতা আছে, সেটা আমাদেরকে একটা বন্ধনের মধ্যে রেখেছে। কিন্তু রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রকে যখন আমরা বিবেচনা করি, তখন কিন্তু সংজ্ঞার দিক থেকে বিবেচনা করলে মানে রাষ্ট্র আবশ্যিকভাবেই অপর রাষ্ট্রের নিরিখেই তার সার্বভৌমত্ব। কাজেই একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, বন্ধুত্বটা হয় দুই দেশের জনগণের মধ্যে, সেটার ভিত্তিটা হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যে একটা সমমর্যাদার জায়গা তৈরি হচ্ছে কিনা, জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা উভয় দেশের, এবং একটা সার্বভৌমত্বটা সেখানে ঠিকঠাক মতো অক্ষুণ্ণ থাকছে কিনা। এই ভিত্তিটাই আমাদের প্রধান বিবেচ্য জায়গা, এবং সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের যে ঐতিহাসিক বন্ধন, সেটা আরো শক্তিশালী হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি অতীতে এই 42-43 বছরের অভিজ্ঞতায় যে আসলে এই যে একটা সমমর্যাদা, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকা, এক্ষেত্রে নানান ধরনের ব্যত্যয় ঘটেছে, এবং ব্যত্যয়গুলো ঘটার কারণেই মানুষের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস জন্ম নিয়েছে। এবং ভারত বাংলাদেশের রাষ্ট্রগত সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের একটা অধস্তনতা মানুষ মনে করেন, এবং মনে করেন বলেই কিন্তু সেই জায়গাটা অধস্তন হিসেবে থাকে, মনে করেন অধস্তন হিসেবেই থাকে, এবং দেখা যায় যে আমাদের জাতীয় স্বার্থগুলো ঠিকঠাক মতো রক্ষিত হচ্ছে না। ভারতের দিক থেকে দেখুন, যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসলেন, তার আগেই কিন্তু ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা স্বাক্ষরিত হলো। এখন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কিন্তু এর আগে কংগ্রেস সরকার তারা কিন্তু তাদের পার্লামেন্টে তুলেছিলেন। এটা 1973 সালে কিন্তু বাংলাদেশ
স্বাক্ষর করে ফেলেছে। গত 42-43 বছর ধরে এইটা কিন্তু ভারতের দিক থেকে ভারত এটা স্বাক্ষর করেনি, তার ফলে ছিটমহলের মানুষের দুর্দশার এতদিন পর্যন্ত জিয়েছিল। সেই যে জায়গাটা, সেটা কিন্তু তখন বিজেপি দল থেকে সেটা বিরোধিতা করা হয়েছে, তাদের হয়তো অভ্যন্তরীণ রাজনীতির হিসেব নিকেশ ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যখন দেখলাম যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই তার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যাপারটা অনেক দূর অগ্রসর হয়েছে এবং শেষ পর্যন্ত ভারতের পার্লামেন্টে এটা পাশ হয়েছে, সেটা হয়তো তাদের স্বার্থের জায়গা থেকে হয়েছে, এই জায়গা থেকে যে ভারতের যে জাতীয় স্বার্থ সেটা তারা বিবেচনা করে তারা অগ্রগতি করেছে। কাজেই বাংলাদেশ সংক্রান্ত নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কংগ্রেস সরকার এবং বিজেপি সরকারের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তার মানে ভারতের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের ক্ষেত্রে তাদের সরকারের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে কখনো পার্থক্য হলেও সাধারণভাবে তারা যখন সরকারে আসেন সেক্ষেত্রে তাদের একটা মতৈক্য অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। তার মানে ভারত একটা রাষ্ট্র হয়ে উঠেছে, তার কতগুলো জাতীয় স্বার্থ তৈরি হয়েছে এবং সেই তার ভিত্তিতে তারা অপর রাষ্ট্রের সাথে সম্পর্ক করে। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের এই যে জাতীয় স্বার্থটা তৈরি হওয়া এবং অপর রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়ে যে দর কষাকষি এবং সেই ক্ষেত্রে একটা সমমর্যাদা এবং সমস্বার্থ রক্ষা করা, সেটার ক্ষেত্রে দেখি না, বরং দেখি সরকার অনেক বেশি এটাকে সাফল্য হিসেবে দেখাতে চান। বিরোধী দল কিভাবে তদবির করেন যে দেখা করতে যাওয়ার জন্য, এবং কে কার চাইতে অনেক বেশি ভারতের বর্তমান সরকারের কাছাকাছি, সেটা ভারতপন্থী, সেটা প্রমাণ করার চেষ্টা চলতে থাকে। এবং তার পরবর্তী সফর পরবর্তী সময় আমরা আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে শুনলাম যে এখন বিএনপি নতুন ভারতের দালাল হচ্ছে। তার মানে কি তারা আগে মানে তাদের দল কি সেই দালালের জায়গাটা তারা করেছিলেন? তো এই ধরনের প্রশ্নগুলো মানুষের মধ্যে বেড়ে যায়। আমরা চাই যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থ তৈরি হোক, আমাদের দেশের ভেতরে আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হোক এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা কি ধরনের বিষয় নিয়ে অপর রাষ্ট্রের সাথে সম্পর্কে যাব, কিভাবে দর কষাকষি করব, সেই জায়গাগুলো একটু রাশিক রহমানের কাছে এই বিষয়ে শুনতে চাই। প্রথমত হচ্ছে যে আমি কয়েকটা জায়গায় একটু আই বেগ টু ডিফার। আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আসে, রাষ্ট্রপ্রধান যায়, সেখানে একটা উৎসবমুখর পরিবেশ থাকে, একটি আনুষ্ঠানিক ব্যাপার থাকে, আয়োজনও থাকে বটে। তবে নরেন্দ্র মোদী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখানে আসা এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো, এখানে একটা কনভার্জেন্স, একটা কমন জায়গা আছে। এতে সভরেন্টি বা সার্বভৌমত্বের কোনো ক্ষতি হয়নি। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিশ্বাস করেন বিকাশে, আমরা বিশ্বাস করি উন্নয়নে। সত্যিকার অর্থে গুণগত মানের দিকে চিন্তা করলে বিকাশ এবং উন্নয়নের খুব বড় ব্যবধান বা পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। আজকে ভারত এবং বাংলাদেশের নতুন প্রজন্ম তাদের মন ও মনন যেই অবস্থায় আছে, তাতে করে শুধুমাত্র রাজনৈতিক রিটরিক অর্থাৎ প্রাপ্তি অপ্রাপ্তির ব্যবধান, এই গল্প কাহিনী বা কাব্যগীতি গেয়ে বা এই বক্তৃতা দিয়ে তাদের হৃদয়কে স্পর্শ করা সম্ভব না এবং তাদেরকে প্রণোদনা বলতে যেটা বোঝায়, তাদেরকে উৎসাহিত করা বা সামনের দিকে নিয়ে যাওয়াটা সম্ভব না। অর্থাৎ দে ওয়ান্ট রেজাল্ট, আমরা ফলাফল চাই। সেই জায়গা থেকে ভারত এবং বাংলাদেশের আজকে একসাথে প্রতিটি ক্ষেত্রে, আপনি বলেছেন 22টি প্রোটোকল এবং চুক্তির কথা, এবং আরো প্রোটোকল, আরো চুক্তি ইনশাল্লাহ আসবে আগামী দিনে। প্রতিটি ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ একই সাথে একে অপরের পরিপূরক হয়ে, বন্ধু হয়ে কাজ করার যে নবদ্বারের সূচনা হয়েছে, সেখান থেকে কিন্তু এই ওভারওয়েলমিং, এই যে উষ্ণ অভ্যর্থনার যে জোয়ার, সেটা এসেছে। এখানে সভরেন্টি হারানোর জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও জুনায়েদ সাকির সাহেব যদি পরবর্তীতে স্পেসিফাই করে দেন যে কি কারণে নরেন্দ্র মোদী এখানে আসাতে এবং তাকে আমরা অভ্যর্থনা জানানোতে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, আমি উপকৃত হব। হাউএভার, আমার কাছে পুরো জিনিসটা মনে হয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আপনি বক্তৃতাগুলো শুনলেও দেখবেন এবং নরেন্দ্র মোদীর বক্তৃতাগুলো শুনলে দেখবেন যে তারা সম্পূর্ণভাবে এই গণতান্ত্রিক চর্চা, একটি রাষ্ট্র পরিচালনা, এটাকে ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, তাদের মুক্তির জন্য। সেই জায়গা থেকে আমি মনে করি ইটস বিফিটিং। আর অবিশ্বাসের যে কথাটা উনি বলেছেন যে 1973 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ইয়েস ইট ইজ কারেক্ট, 1973 সালে এই প্রবলেমটা রিজলভ হয়ে যাওয়ার কথা ছিল ওই সময়টাতেই, বাট সেটা হয়নি কেন? অবিশ্বাসের জায়গাটা তো একদিনে তৈরি হয়নি। আমি একটু যদি মনে করিয়ে দিতে চাই যে 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে ভারতের তো প্রত্যক্ষ যে সহযোগিতা, তাকে অস্বীকার করার কোনো প্রয়োজনে নাই, কোনো উপায়ও নাই। এবং সেখানে আমাদের 1 কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। শুধু তাই না, সামরিকভাবে যুদ্ধের ক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সৈনিকরাও শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন এবং আমরা স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।
শুধু তাই না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসার পরে তার একটি অনুরোধেই যেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ছিল তারা কিন্তু ফিরে গেছে। সুতরাং বিশ্বাসের জায়গাটা ততদিন পর্যন্ত মজবুতই ছিল। সমস্যাটা হয়ে গেল 1975 সালের 15 আগস্টের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা নির্ভর রাজনীতির সূচনা ঘটলো, সেখান থেকেই কিন্তু আপনি দেখবেন যে সত্যিকার অর্থে অবিশ্বাসের জায়গাটা দানা বেঁধে নিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি রিসেন্ট একটা ঘটনার কথা উল্লেখ করতে পারি, হয়তো জুনায়েদ সাকিব ভাই আমার সাথে একমত হবেন। সেটা হচ্ছে 1 এপ্রিল 2004 সালে যখন মতিউর রহমান নিজামী জামাতে ইসলামীর তিনি শিল্পমন্ত্রী হিসেবে ছিলেন এবং বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী দলের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই সময় চট্টগ্রামে কিন্তু প্রায় 11 লক্ষ গুলি এবং 27,000 গ্রেনেড আসলো, যা তদন্ত করার পরে দেখা গেল এগুলোই ভারতের 7 সিস্টার্স অর্থাৎ তারই একটা অঙ্গাঙ্গী অংশে পাঠানোর জন্য এবং বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করার জন্য আনা হয়েছিল। সো এইসব বিভিন্ন বিচ্ছিন্ন কারণে কিন্তু এত বছর ধরে এই অবিশ্বাসের জায়গাটা দিন দিন গভীর হয়েছে। এবং আমি সেদিন ওনার সাথে একটা প্রোগ্রাম করছিলাম, একটা কথা বলেছিলাম যে 1975 সালের 15 আগস্টের পরে ভারতের সাথে আমাদের সম্পর্কটা হয়ে গেছে সিঙ্গেল শট গেম, অর্থাৎ একটা করে ইস্যু আসে, একটা করে সমস্যা আসে, আমরা বসি, সমস্যা সমাধান করার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় হস্তে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করা এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ধারাবাহিক প্রবৃদ্ধি আনয়নের মধ্য দিয়ে এবং বিশ্ব শান্তির প্রতি তার যে একটা কমিটমেন্ট, তার যে একটা অঙ্গীকার, এটি প্রদর্শন করার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে ভারতবাসী, ভারতের সরকার এবং আমাদের সরকারের ভিতরে অবিশ্বাসের সম্পর্কটা কমে এসেছে, বরঞ্চ বলতে গেলে এখন নেই। এবং এটি ওই জন ফোর্বস ন্যাশ ইকুইলিব্রিয়াম যদি আপনি দেখেন, গেম থিওরি দেখেন, সেটার ভাষা অনুযায়ী এটা হবে মাল্টিপল গেম শট তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এখন প্রতিটি বিষয়ে অনেকগুলো বিষয় একসাথে বসে আলাপ করব, বারবার আলাপ করব, কিন্তু সেগুলো উনি বলছেন সেগুলো জনগণের সামনে পরিষ্কার কেন করা। আমি ওই জায়গায় আসছি। দেখুন, যে 22টা প্রটোকল নিয়ে আলাপ আলোচনা, সই স্বাক্ষর, সমঝোতা, চুক্তি হয়েছে, এই 22টি ইস্যু কোনোটি গোপন ছিল না। উনি যদি সত্যিকার অর্থে এই 22টি ইস্যুর সূচনা লগ্ন থেকে ফলো করতেন, তাহলে আজকে আর টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন না যে এর সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যাদি আমি পাই নাই। আপনি যদি অ্যাডহক বেসিসে নরেন্দ্র মোদী আসলেন, 22টা প্রটোকল সাইন হলো এবং উনি চলে গেলেন, 7 দিনের মধ্যে 22টা প্রটোকল নিয়ে কি কি কাজ হয়েছে গত 1 বছর ধরে সেটা যদি বের করতে চান, ইউ উইল ফেল, এটাই স্বাভাবিক। আমি ওনাকে যেটা রিকোয়েস্ট করবো যে সার্ক রিলেটেড ইস্যুগুলো যেই মন্ত্রণালয়ে দেখেন, তাদের সাথে উনি যোগাযোগ করলে খুব সহজেই জানতে পারবেন যে এই 22টি প্রটোকলের কি কি বিষয় আছে, কি কি ব্যাপার আছে। আর একটা জিনিস এখানে একটা বলা দরকার, উনি খুবই ভালো কথা বলেছেন যে জাতীয় স্বার্থ, আমি ওনার সাথে 100% একমত। আমাদের দেশের জাতীয় স্বার্থে একটা ধারাবাহিকতা থাকা দরকার, অর্থাৎ যখনই যেই সরকার আসুক না কেন কিছু কিছু ব্যাপারে এটা অভিন্ন থাকবে, এটা পরিবর্তিত হবে না। এবং এই জায়গায় উনি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা আনলেন যে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় না, তখন তার দল বিজেপি কংগ্রেসের সাথে বিরোধিতা করেছে। আমি ভারতের কেউ না, আমি বিজেপির কেউ না, কংগ্রেসের কেউ না, তবে আমি আমার অ্যাজাম্পশন থেকে যতটুকু বুঝি, গণতান্ত্রিকভাবে চিন্তা করলে বিজেপির যথেষ্ট অধিকার আছে তার দেশের যে কোনো বিল বা চুক্তির বিরোধিতা করা। এটা সঠিক না বেঠিক সেটা অন্য বিষয়। আমার কাছে কেন জানি মনে হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে আমাদেরকে আজকে একটা আস্থার জায়গায় পৌঁছানোর, যে আমরা একসাথে কাজ করতে পারবো, কমন প্রবৃদ্ধি, কমন উন্নয়নের জন্য এগিয়ে যেতে পারবো, সেই জায়গাটা তৈরি করতে একটা সময় লেগেছে, আমরা পিছিয়ে পড়েছিলাম। এবং সেটারই পরিণতি হচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে কেউ আমাদের বিরোধিতা করেন, কংগ্রেস এবং বিজেপি সকলে সবাই মিলেই সর্বসম্মত। একটা কথা আপনার কাছে বলতে চাই, জুনায়েদ সাকিব ভাই, হি ইজ এ ইয়াং পলিটিশিয়ান, ইয়াং ম্যানদেরকে উদ্দেশ্য করে কথাটা বলি। একটা কথা কিন্তু এটা মানে র্যালফ এমারসন নামে একজন অর্থনীতিবিদ ছিলেন, একটা কথা বলছেন, এটা মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে ক্রিয়েটিভ ইকোনমি ইজ দ্য ইঞ্জিন অফ ম্যাগনিফিসেন্স, অর্থাৎ সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে সত্যিকার অর্থে বিশালতার যে ইঞ্জিন, বিশালতাকে আনয়ন করার যে প্রক্রিয়া, সেটাই যদি সত্যি হয়, সেই ক্ষেত্রে আজকে 2015 সালে বিশ্ব বাস্তবতাকে আমরা যে মাথায় নিই, সেই ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ কেউ কারো অধস্তন নয়, বন্ধু হিসাবে, সাথী হিসাবে যদি মনে হয় যেন অধস্তন। আর কি আমি তো জিজ্ঞেস করলাম আপনাকে যে অধস্তন হওয়ার মতো কোনো কিছু যদি দেখে উল্লেখ করতে পারেন। প্রতিক্রিয়া কথা বলি, সেটা হচ্ছে প্রথমত ভারতের সরকার প্রধান বাংলাদেশে আসছেন, এটা একটা রাষ্ট্রীয় সফর, কাজেই বাংলাদেশ তো উষ্ণ অভ্যর্থনা জানাবে, এটা তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই বিষয়ে কোনো আপত্তি তোলা
এটা একটা মূঢ়তার লক্ষণ। ভারতের প্রধানমন্ত্রী যে দল করেন বিজেপি কিংবা তার সাথে আরএসএস এর সম্পর্ক, সেই দলের যে রাজনীতি, সেটার বিষয়ে আমাদের অবস্থান আছে। বাংলাদেশের মানুষ একটা গুরুত্বপূর্ণ অংশ তাকে কিভাবে দেখে, ভারতের প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি সেই রাজনীতিকে কিভাবে দেখে, সে নিয়ে কিন্তু মতপার্থক্য আছে। কিন্তু যখন একটা সরকার প্রধান হিসেবে একটা দেশের সফরে আসেন, তখন সেটা তো একটা রাষ্ট্রীয় পর্যায়ের সফর, এবং সেক্ষেত্রে একটা উষ্ণ অভ্যর্থনা হবে এবং উভয় দেশের সম্পর্কগুলো কিভাবে নির্ধারিত হচ্ছে সেটাই কিন্তু আলোচিত হবে। এবং আমরা ওইটার উপরেই প্রধানত এই সফরের সময় জোর দিতে চেয়েছি। সেইখানেই আমরা বলেছিলাম যে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বটা নিশ্চিত হতে হলে সবগুলো এই যে চুক্তিগুলো, তথ্য, এটা জনগণের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হওয়া দরকার, তবেই বন্ধুত্বটা জোরদার হয়। তাহলে কিন্তু ওই যে অবিশ্বাস বলি, অধস্থনতার ধারণা যদি কার মধ্যে থেকে থাকে, কেউ যদি দাবি করেন যে না অধস্থনতা আসলে নাই, অধস্থনতার ধারণা আছে, তাহলে সেটাও কেটে যাওয়ার বাস্তবতাটা তৈরি হয়। তো সেই বাস্তবতা তৈরি করার জন্য যে ধরনের তথ্য আলোচিত হওয়া দরকার ছিল, সেই জায়গাগুলো খুব বেশি আলোচিত হয়নি। এখন উনি বললেন যে 22টি প্রোটোকল অনেকদিন ধরে আলোচিত হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, রিলায়েন্সের সাথে কিংবা আদানির সাথে যে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা অবশ্যই 22টি প্রটোকলের বাইরে, 22টির মধ্যেই। একটু বাইরে কিছু মনে করলে একটু অ্যাড করি। ব্যবসায়িক MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং কন্ট্রাক্ট, সেগুলো বাংলাদেশের সাথে সাথে যুক্ত, কিন্তু একটু ভাইজান এই দুটির ভিতরে কিন্তু মৌলিক একটা পার্থক্য আছে। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে করতে পারি। আমি আসছি, মানে সেটা হচ্ছে যে আপনি এই যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দুটো বিনিয়োগের ক্ষেত্রে যখন MOU হচ্ছে, সেই বিষয়গুলো যে খুব আমরা এখানে আগে থেকে আলোচনা হয় সেটার বিষয়টা নয়। আচ্ছা ধরুন এখানে ট্রানজিট, যেটা এখন কানেক্টিভিটি নামে আলোচিত হচ্ছে, সেই কানেক্টিভিটির বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এ নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা আছে। আলোচনা কি ধরনের আছে? যেমন ধরুন একসময় ছিল যে এখানে একটা ইনল্যান্ড, যে একটা অভ্যন্তরীণ নৌ পরিবহনের ব্যবস্থা, ট্রান্সপোর্ট, সেটা কিন্তু ট্রানজিট হয়ে গেল কোনো এক সময় এসে। তো এই ট্রানজিট হয়ে যাওয়ার পরে এই ট্রানজিটের আওতার মধ্যে কিন্তু কেবল আওতাটাই বেড়েছে। তারপরে যখন স্থলপথে এগুলো নিয়ে আলোচনা চলছিল, তখন একবার বলা হলো, অর্থমন্ত্রী নিজে বলেছেন, আমি নিজে শুনেছিলাম যে 2010 সালেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেন, তখনই সেই বিষয়ে একটা মানে তার ভাষা অনুযায়ী এই বিষয়ে যা করার হয়ে গেছে, এখন মোডালিটিস, মানে এটা কিভাবে হবে সেই নিয়ে আলাপ আলোচনা হবে। তো মোডালিটিসের সময় আসে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা আছেন, যারা পররাষ্ট্র বিষয়ে এবং অর্থনৈতিক বিষয়ে যারা এই বিষয়গুলো নিয়ে দেখাশোনা করেন, তাদের একজন জনাব বশির রহমান সাহেব বললেন যে আমরা তো ভদ্রতার খাতিরেই আমাদের আসলে ট্রানজিটের কোনো ফি চাওয়া আমাদের ঠিক মানায় না। এই ধরনের বক্তব্যের পরেও কিন্তু আমরা দেখলাম যে না, একটা ট্রানজিটের ফি কিরকম হবে সে নিয়ে একটা কমিটি করা হলো। কিন্তু সেই কমিটির প্রস্তাবনা কোথায় যাচ্ছে, কি আলোচনা হচ্ছে, এবং সেটা নিয়ে সামগ্রিকভাবে আমাদের এখানে সরকার তো বিভিন্ন আলোচনা ওপেন করতে পারে, তারপরে জনগণের বিভিন্ন স্তরে সেগুলো নিয়ে আলোচনা হবে, তাদের প্রস্তাবনাগুলো দিতে পারে, সেই সব নিয়ে কিন্তু খুব আলোচনা আমরা এখন দেখিনি। না দেখে এখন ধরুন ট্রানজিটের মতো একটা মানে এই বহু পাক্ষিক কিংবা বহু পথে যে একটা যোগাযোগের ব্যবস্থা হবে, সেই যোগাযোগের ব্যবস্থাটা বাংলাদেশের জন্য কি কি বিবেচনাগুলো, যেমন আমরা অনেকগুলো বিবেচনা বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশের উপর দিয়ে যখন এই ধরনের একটা বিপুল পরিমাণে পণ্য পরিবহনের ব্যবস্থা হবে, সেটার জন্য যে প্রয়োজনীয় রাস্তা দরকার, সেই রাস্তা তৈরি হবে তো আমাদের দেশের উপর দিয়ে। তাহলে আমাদের দেশের যে কৃষি জমি তার মধ্যে দিয়ে অকুপাইড হবে, এই এত পরিমাণ কৃষি জমি আমাদের দেওয়ার মতো বাস্তবতা আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এমনিতে আমাদেরও পণ্য পরিবহন বাড়ছে, এবং আমাদের পণ্য পরিবহন এমনিতেই এখনই একটা বিপুল ট্রাফিক জ্যামের মধ্যে আটকে যাচ্ছে, সেইটা কিভাবে আরো নতুন ধরনের সংকটের মধ্যে পড়বে। তৃতীয়ত আমরা বলেছিলাম যে ভারতে যে এই 7টি রাজ্য, সেই রাজ্যে কিন্তু আমাদের কিছুটা বাজার আছে, এই বাজারের সম্প্রসারণ হতে পারত ওই সীমান্ত এলাকাগুলোতে আমাদের নতুন নতুন শিল্প পরিকল্পনা করার মধ্য দিয়ে, যেখানে এমনকি মানে যৌথ বিনিয়োগ হতে পারত। তো সেই ধরনের সম্ভাবনার পরিকল্পনার বাইরে এই যে বাংলাদেশের যে ইতিমধ্যে যতটুকু বাজার আছে, সেই বাজারের উপর কি প্রভাব পড়বে। চতুর্থত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও হয়েছে, এবং একটা অনুমান অনেকের আছে যে এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ক্ষেত্রে বর্তমান ভারত সরকারের যে উদ্যোগ, সেটার একটা বড় মানে কারণ হচ্ছে যে দ্রুত তারা তাদের এই কাঁটাতারের বেড়াটা সম্পূর্ণ করতে চায়, সেই সম্পূর্ণ করার জন্য তারা এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। এখন আমরা এই কাঁটাতারের বেড়ার মধ্যে বন্দী থেকে সীমান্তে আমাদের প্রতিনিয়ত, এমনকি ভারতের প্রধানমন্ত্রী সফর করে যাওয়ার
কিছুদিনের মধ্যেই যেভাবে আরো 2 জন নিহত হলেন, এই হত্যাকাণ্ড কিন্তু চলছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন এই যে ভারতের পণ্য চলাচলগুলো হবে, বিভিন্ন ধরনের যোগাযোগগুলো চলবে, সেটা নিরাপত্তা কে দিবে? নিরাপত্তার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বের সাথে সামনে আসছে। ভারত বাংলাদেশের মধ্যে জঙ্গি তৎপরতাকে আছে বলে বিবেচনা করে, এবং আমাদের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, নদীর পানির বন্টন, বিপুল বাণিজ্য বৈষম্য, এবং এই যে সীমান্ত সহ নিরাপত্তার প্রশ্নগুলো, এইগুলো মানে মীমাংসার ক্ষেত্রে অগ্রগতি কিন্তু আমরা অত্যন্ত কম দেখতে পাই, কিন্তু ভারতের চাহিদাগুলো তুলনামূলকভাবে অনেক গতিতে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো ওঠে। এটা হচ্ছে কি যে আসলে বাস্তববাদী রাজনীতি আর তাত্ত্বিক রাজনীতি করতে গেলে এগুলো একটু সমস্যা হয়। যেমন ধরেন আপনার ট্রানজিটের বিষয়ে বলি, ট্রানজিটের ব্যাপারটা খুবই পরিষ্কার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর প্রেসক্রাইবড ট্রানজিটের যে ফিজ, সেই ফিজ এবং চার্জেসের উপর নির্ভর করেই ভারত বাংলাদেশের ট্রানজিটটি হবে। এটি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব নরেন্দ্র মোদী সাহেব যাওয়ার পরে একেবারে স্পেসিফিক ভাবে পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং এটা কেন উনি জানেন না, এই বিস্তৃতি তার ভিতরে কেন, আই ডোন্ট নো, মানে এটা তো আসলে আমি ঠিক করে দিতে পারবো না। আইনগতভাবে সর্বস্বীকৃত সমস্ত পৃথিবীতে ট্রানজিটের যে ফিজ, দ্যাট ইজ সেট বাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটা ফলো করা হবে। 1 2 নম্বর, উনি অসম্ভব চিন্তিত যে ভারতীয় পণ্য যখন এই দেশে আসবে তখন রাস্তাঘাট তো আমাদের কৃষি জমির উপর দিয়ে হবে, কিভাবে কৃষি জমি নেওয়া হবে। আমি ওনাকে পরিষ্কার করে দিতে চাই, বাংলাদেশের স্বার্থ যদি সত্যি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে ওই রাস্তা করার সময় কিভাবে কৃষি জমি নেওয়া হবে সেই কথা ট্রানজিটের চুক্তিতে লেখা উচিত না, তাহলে দেশের স্বার্থ সংরক্ষিত হবে। কারণ বাংলাদেশে 1979 সালে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে এই ধরনের ইমার্জেন্সি বা এক্সক্লুসিভ রিকোয়ারমেন্টের যে জমি অধিগ্রহণের যে সুস্পষ্ট আইন, সেটা দেওয়া আছে এবং সেটা খুব সাইন্টিফিক, খুব বৈজ্ঞানিক। তাতে করে জনগণের ক্ষতি করে, জনগণের অধিকার নষ্ট করে, জনরোষ তৈরি করে, জনগণের সেন্টিমেন্টে আঘাত এনে কোন ধরনের জমি অধিগ্রহণ করা যায় না। সুতরাং বাংলাদেশ সরকার যখন বুঝবেন যে আরো বড় রাস্তা দরকার, আরো কৃষি জমি নেওয়া দরকার, তখন বাংলাদেশ সরকার তার নাগরিক, তার দেশের অধিবাসী, তাদের সাথে বসে বোঝাপড়া করে সমঝোতার মধ্যে দিয়ে রাস্তা করবেন। ওই যে বললাম যে প্র্যাকটিক্যাল রাজনীতি করলে কিন্তু এগুলো আপনার চোখে ধরা পড়তো। কিছু কিছু জিনিস ট্রানজিটের চুক্তির মধ্যে আপনি দিতে পারেন না, যে এই রাস্তা কত ফিট বড় হবে, কত ইয়ে হবে, কবে করব। কিছু কিছু জিনিস আপনাকে অ্যাডহক বেসিসে প্রয়োজন অনুসারে করতে হবে। আর আরেকটা জিনিস কি, ডিমান্ড সাপ্লাইয়ের কথাটা আপনাকে একটু বলি। অর্থাৎ ডিমান্ড সাপ্লাই, যদি আজকে ভারত এবং অন্যান্য দেশ, আজকেও একটা চুক্তি সই হয়েছে, আপনি বোধহয় দেখেছেন, ভুটান নেপালের সাথে, এই দেশগুলি দেখবেন যে বাংলাদেশের ট্রানজিট সুবিধা নিয়ে তারা অত্যাধিক মাত্রায় লাভবান হচ্ছে এবং এটা তাদের জন্য একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসছে। ইট ইজ কমন সেন্স, এটা খুব সাধারণ একটা ব্যাপার যে তারা আরো বেশি বিনিয়োগ করতে ইচ্ছুক হবে, কারণ তার পণ্য পরিবহনের জন্যই তো সেই রাস্তাটা ব্যবহৃত হবে। সুতরাং আপনি নেগোশিয়েট করার, সমঝোতা করার, আলাপ আলোচনা করার, আরো বেশি নিয়ে আসার জায়গাটা যদি আগেই কাগজে কলমে লিখে বন্ধ করে ফেলেন, তাহলে সত্যিকার অর্থে শুনতে ভালো লাগতে পারে, কিন্তু বাংলাদেশের স্বার্থ কিন্তু সংরক্ষিত হলো না। কারণ বাংলাদেশের স্বার্থ ইংরেজিতে বলে ডাইনামিক ইন নেচার। বাণিজ্যিক বৈষম্যের কথা বলেছেন, উনি জানেন কিনা আমি জানি না, ইতিমধ্যেই ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি করার জন্য ট্যারিফ ব্যারিয়ার অর্থাৎ শুল্ক সম্পর্কিত যে বাধাগুলো ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। এখন রয়েছে নন ট্যারিফ ব্যারিয়ার, যেটাকে অনেক সময় রেড টেপ ব্যারিয়ার বলা হয়। অর্থাৎ এই নন ট্যারিফ ব্যারিয়ার তোলার জন্য ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্য প্রদেশের সাথে বসে বসে আলাদাভাবে চুক্তি করতে হবে। সেটা স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। আমার কাছে ওনার একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা সনাতন দিনের বিকিরণ তত্ত্ব নির্ভর অর্থনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার মনে হয় আধুনিক যুগের অবিস্তৃতি নির্ভর অর্থাৎ কনভার্জেন্স নির্ভর অর্থনীতি বা রাজনৈতিক মুভমেন্ট, সেটার উপর নির্ভর করে আগান, তাতে করে বাংলাদেশ সত্যিকার ভাবে উপকৃত হবে এবং মানুষের ভিতর থেকে বিভ্রান্তি দূর হয়ে যাবে। ওনার দল যে রাজনীতির জায়গায় নিয়ে অগ্রসর হচ্ছে, তাতে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে সে নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্ন বিপুল ভাবেই আছে। এমনকি আজকে আমি একটা লেখা পড়লাম, স্বাভাবিক, আপনি যদি WTO না জানেন কম জানবে, এটাই তো সেই লেখার মধ্যে আমরা দেখলাম যে তারাও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন, যে কুলদীপ নায়ার উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশের মানুষের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে ইত্যাদি। আর যে কথাটা আমি বলবো যে আসলে উনি যেটা বলছেন যে কৃষি জমি কতটুকু অধিগ্রহণ হবে এটা ট্রানজিটের চুক্তির মধ্যে মানে নিতে, এটা কিন্তু কখনোই আমি বলি নাই যে ট্রানজিটের চুক্তির মধ্যে কৃষি জমি কি অধিগ্রহণ হবে। আমরা বিবেচনা করবো যে চুক্তিটা ট্রানজিটের করা হচ্ছে এবং যার আওতার মধ্যে দিয়ে এই সুবিধাগুলো দেওয়া হবে, সেই সুবিধাগুলো বাস্তবতা দিতে গেলে কি কি ধরনের প্রভাব পড়বে, কৃষি জমি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিভাবে কাজটি করলে ভালো হতো, আপনাদের কি পরামর্শ? না, আমি তো প্রথমেই বলেছি যে আমাদের দেশে
যে কোনো ভারত বাংলাদেশের মানে এখানে আমরা তো আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, আমরা ভারতের সাথে, এবং ভারত একটা বৃহৎ কি ধরনের কাজ করলে উভয় দেশের স্বার্থ সংরক্ষিত হবে, হ্যাঁ সেই কাজগুলোর ক্ষেত্রেই তো আমাদের প্রথমত জনগণের সামনে প্রত্যেকটি চুক্তি যেগুলো করতে যাওয়া হচ্ছে সেগুলো উন্মুক্ত করা, এবং সেগুলো বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের যত রকম প্রতিষ্ঠান আছে, সেটা রাজনৈতিক এবং অন্যান্য কি বলে যে গবেষণা প্রতিষ্ঠান, তাদের সকলের আলাপ আলোচনার মধ্যেই সেটাকে মানে আগে ঠেলে দেওয়া। সেই আলাপ আলোচনা হওয়ার প্রক্রিয়াতেই কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ মাত্রা কিভাবে রক্ষিত হতে পারে সেটা তখন সামনে আসতে পারে। যে আলোচনার পরিবেশটা দরকার, সেই আলোচনার পরিবেশটা কিন্তু এই আমাদের এই ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে আমরা দেখি না। ফলে আমি যেটা বলছি যে কৃষি জমির ক্ষেত্রেই বলেন, নিরাপত্তার প্রশ্নেই বলেন, আমাদের বাণিজ্য স্বার্থের কথাই বলেন, সেই জায়গাগুলো রক্ষা করার জন্য আমরা কিভাবে আমাদের মানে আলোচনাগুলো করব, আমাদের কৃষি জমির উপর কি প্রভাব পড়বে সেটা আমাদের আগে অ্যাসেস করতে হবে। সেই অ্যাসেসমেন্টের আলোচনাটা এখানে উনি নন ট্যারিফ ইয়ার কথা বলেন। ট্যারিফ বাধার চাইতে নন ট্যারিফ বাধাই তো বাংলাদেশের মানে বাণিজ্যের ক্ষেত্রে প্রধান। ওদের $600 বিলিয়ন মধ্যে মাত্র 8 ভাগ বাংলাদেশ রপ্তানি করে, বাকি সব তো ভারত থেকে আসে, এবং বাংলাদেশ থেকে যাওয়ার মতো জায়গাটা তৈরি হয় না, কারণ হচ্ছে এই নন ট্যারিফ বাধা। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি বিকাশের তত্ত্বে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের তত্ত্বে বিশ্বাসী। কিন্তু বিকাশ মানে এক অর্থে উন্নয়নই, আবার বিকাশের একটা জায়গা কিন্তু এই যে বিকাশের মানে বিস্তার ছাড়া, উনি বলছেন আমরা বিস্তারে বিশ্বাসী নই, কিন্তু বিস্তার ছাড়া বিকাশ হয় না, আবার বিকাশ কিন্তু বিস্তার নিশ্চিত করে। ফলে এটা হচ্ছে এই বিস্তারের যে একটা বিস্তারবাদিতা, এই বিস্তারবাদিতার একটা আশঙ্কা বাংলাদেশে জনগণ যেটা করেন তার কতগুলো ন্যায্য ভিত্তি, বিশেষত যখন বাংলাদেশের মানুষ পানি পাচ্ছে না, তারা তৃষ্ণার্ত হয়ে আছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো অপেক্ষা করুন এই ধ্বনি শুনতে হয়েছে। প্রথমেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চুক্তি, এর ভিতরে পার্থক্য না বুঝে কথা বললে বিকাশ আর কি বলে বিস্তার আর উন্নয়ন ও বোঝাও একটু কঠিন হয়ে যায়। আমাকে এভাবে বলতে হচ্ছে, আই এম সরি। দ্য প্রবলেম ইজ যে আমাদের কোনো বিকল্প প্রস্তাবনা নেই, আমরা কথা অনেক কিছু বলি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে জনগণের ভিতর থেকে বিভ্রান্তি দূর হবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিবিদরা যারা সো এডুকেটেড এন্ড দে আর সো কেপেবল, তারা এত পারঙ্গম, এত তাদের সক্ষমতা, তারা অনেক কিছু জেনেও কেন জানি তারা সিদ্ধান্ত নেয় এই তথ্যগুলো জনগণের মাঝে না ছড়িয়ে দেওয়ার। এবং তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আজকের অনুষ্ঠান। আমি যে আপনাকে এখানে বসে থেকে বললাম আমরা রাজনীতি করি, এই যে WTO এর ব্যাপারটা, এটা আরেকজন রাজনীতিবিদের জানা উচিত, বলা উচিত, কিন্তু তিনি রাজনীতি করে যাচ্ছেন, করে যাবেন, বক্তৃতা দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন, এবং মানুষের মন জয় করার চেষ্টা করবেন উইদাউট সত্য কথাটা বলা ছাড়া অথবা সত্যটা জানা ছাড়া। দিস ইজ এ বিগ প্রবলেম। আমি আসল জায়গায় চলে আসতে চাই। দেখেন, রিলেশনশিপ সম্পর্ক হচ্ছে দেওয়া নেওয়া চলার উপর নির্ভরশীল। চলতে তো অনেক ভুল হতে পারে, সবকিছু ঠিক করতে হবে। পানির চুক্তি হওয়া দরকার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং পানির চুক্তি হওয়ার সম্ভাবনা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি। এবং শুধু তাই না, অন্যান্য যে ইস্যুগুলো বললেন যে বর্ডারে প্রতিদিন লোক মারা যায় মাঝে মধ্যে, খুবই দুঃখজনক, মেনে নেওয়া যায় না। নরেন্দ্র মোদীও তার সংকল্প এই বিষয়ে এক্সপ্রেস করেছেন যে বন্ধ করতে হবে, বাট এগুলো সবই ঐতিহাসিক প্রবলেম। এগুলো কখনোই মনে করা যাবে না যে আলাউদ্দিনের চেরাগের মতো আপনি ঘষা দিলেন আর প্রবলেমটা সলভ হয়ে গেল। আর সবশেষে যদি একটা কথা বলি, ওনাদের কাছে আমরা সহযোগিতা চাই, ইন দ্য সেন্স যে 17 কোটি মানুষের দেশ, তো সকলে তারা এক মতে, এক আদর্শে, এক দৃশ্যপটে বিশ্বাস করে না। যে কোনো জিনিস ডেলিভার করার আগে, যে কোনো জিনিস নিয়ে কথা বলার আগে আমার মনে একটু গবেষণা করে নিলে যে ওটা নিয়ে কতটুকু কাজ হয়েছে, কোন কনসিডারেশন থেকে হয়েছে, কতটুকু জায়গা লাগবে, কত লক্ষ টনের মালামাল আমদানি হবে, যাওয়া আসা করবে, এটা আদৌ করা হয়েছে কিনা। উনি যে বললেন এটা অ্যাড অফ বেসিস, দিস ইজ নট কারেক্ট। অবশ্যই এটার উপর একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, বাট সেখানে আপনি একজন রাজনৈতিক পার্টির একজন নেতা হিসেবে আপনারও ইনপুট দেওয়ার জায়গা আছে, যদি আপনি নিজেকে সেই জায়গাটা সতর্ক রাখেন। আমি একটু কথা বলি, আসলে উনি অনেকগুলো সমস্যা হচ্ছে কি, যেমন একটা ছোট কথা বলে গেলেন, উনি বলছেন পণ্য রপ্তানি করার ক্ষেত্রে ট্যারিফ ব্যারিয়ার থেকে নন ট্যারিফ ব্যারিয়ার বড়। কোনটা বড় কোনটা ছোট সেটা আমি হিসাব না করে আমি আগে দেখব প্রক্রিয়াগতভাবে কোনটা আগে করতে হবে। যদি প্রক্রিয়াগতভাবে ট্যারিফ ব্যারিয়ার অর্থাৎ শুল্ক সম্পর্কিত বাধা আগে দূর করতে হয়, সেটা করা হয়েছে না। এই যে কথাগুলো নন ট্যারিফ ব্যারিয়ার যেটা, উনি তো প্রক্রিয়াটা সম্বন্ধে ধারণা রাখতে হবে। আসলে কথা বলতে এখানে শেষ হবে না, সেটা হচ্ছে যে কথার অনেক জারিজুরি আছে, সেটার মধ্যে এই যে নন ট্যারিফ ব্যারিয়ার না ট্যারিফ ব্যারিয়ার কোনটা বড়, বাংলাদেশের মানুষ জানে নন ট্যারিফ ব্যারিয়ার বড়, আর মানে অপ্রয়োজনীয় ভাবে এমওইউ পার্থক্য কি এগুলো তুলে কোনো লাভ নেই। মূল বিষয়টা হচ্ছে যে WTO
বিষয় এইটা আমাদের ট্রানজিট ফি হবে, এটা তো মন্ত্রী কয়েকদিন আগে বললেন। তো সুতরাং এই যে মানে অবশ্যই নির্ধারিত হবে সেই বিষয়গুলো সরকারই তো আমাদের জানাবে। সরকার শেষ করতে হবে আমাদেরকে, যে সব মানে উভয় দেশের স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা আসলে সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশা করছি। সম্পর্কের মধ্যে নানা রকমের টানাপোড়েন থাকে, উত্থান পতন থাকে, তবে সবচেয়ে বড় বিষয় যেটি বললো পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বোঝাপড়া, সেটি যদি ভালো থাকে তখন অনেক বিষয় কিন্তু উত্তরানো যায়। আমরা সেটির প্রত্যাশায় আছি। রাশেক রহমান এবং জুনায়েদ থেকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন।